এই মুভির শুরুতে বলা হয় যে পাওয়ার রেঞ্জার্স নামে একটি যোদ্ধা দলকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যাতে তারা অত্যন্ত শক্তিশালী জিও ক্রিস্টালসকে রক্ষা করতে পারে। কিন্তু তাদের মধ্যে গ্রিন রেঞ্জার, যার নাম রিটা, সে দলকে বিশ্বাসঘাতকতা করে এবং সেই ক্রিস্টালের শক্তি নিজের জন্য দখল করতে চেয়েছিল। একের পর এক সব রেঞ্জার্স শেষ হয়ে যায়, কিন্তু জর্ডন, যে রেড রেঞ্জার, সে তার শক্তি ব্যবহার করে জিও ক্রিস্টালকে রক্ষা করে ফেলে। সে পাওয়ার রেঞ্জার্সের শক্তি এবং জিও ক্রিস্টালকে পৃথিবীর ভেতরে পুঁতে দেয় যাতে ভবিষ্যতে নতুন রক্ষকরা সেটিকে খুঁজে পেতে পারে। কিন্তু কিছু সেকেন্ড পরে রিটা তার পুরনো সঙ্গীর সামনে এসে জিজ্ঞেস করে যে জিও ক্রিস্টাল কোথায় আছে, কিন্তু জর্ডন বলল যে এখন অনেক দেরি হয়ে গেছে। সে তার রোবট সহকারী আলফা 5কে আদেশ দেয় যে গ্রহের উপর একটি খুব বড় মিটিয়র ফেলে দাও। সেই ভয়ঙ্কর মিটিয়র রিটার স্টাফ ভেঙে দেয় আর তাকে সমুদ্রের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। এর সাথে সাথে জর্ডন এবং সেই ডাইনোসর যারা পৃথিবীতে বাস করত তারা সবাই শেষ হয়ে যায়, কিন্তু সেই জিও ক্রিস্টাল লক্ষ লক্ষ বছর ধরে নিরাপদই ছিল। এই মুভির গল্পটা শুরু হয় জ্যাসন স্কট নামের একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা তার বন্ধুর সাথে মিলে একটি হাই স্কুলে প্র্যাঙ্ক করছিল। সেটা হলো সে লকার রুমের ভিতরে একটি জীবন্ত ষাঁড় ছেড়ে দিয়েছিল, কিন্তু খুব দ্রুতই পুলিশকে ডাকা হয়, যার কারণে আমরা জ্যাসনকে তার বাবার গাড়িতে করে সেখান থেকে পালাতে দেখতে পাই। তারপর রাস্তায় গিয়ে সে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো তার খুব বেশি আঘাত লাগেনি। সে প্র্যাঙ্ক করার কারণে তাকে হাউস অ্যারেস্টে রাখা হয় এবং পুরো বছরের জন্য ডিটেনশনও দেওয়া হয়। এর পরের দিন স্কুলে কিম্বারলির সাথে দেখা হয়, যে একজন চিয়ার লিডার, আর জ্যাসন মনে মনে তাকে পছন্দও করত। ওইদিকে আমরা বিলি নামের একটি খুব বুদ্ধিমান ছেলেকে দেখি, কিন্তু একটি বদমাশ ছেলে তাকে অনেক বিরক্ত করছিল। তখন জেসন সেই ছেলে কোলকে বলল, যদি লড়াই করতেই চাও তাহলে আমার সাথে লড়ে দেখো। যখন কোল আক্রমণ করার চেষ্টা করলো তখন জেসন খুব সহজেই সরে গেল এবং উল্টো তার মুখে একটা চড় মেরে দিল। তারপর তাকে সতর্ক করে বলল যে অকারণে ছেলেটাকে বিরক্ত করো না। তার এই কাজ দেখে বিলি এবং পাশাপাশি কিম্বারলিও খুব ইমপ্রেস হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর জেসন বাইরে যাচ্ছিল, কিন্তু পথে তার সঙ্গে বিলির দেখা হয়ে যায়। বিলি তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে একটু ঘুরতে যাবে কি। জেসন না কয়ে দিয়ে তার ইলেকট্রনিক অ্যাঙ্কেল ব্রেসলেট দেখায়, যেটা পুলিশ তাকে পরিয়ে রেখেছিল। তখন বিলি বলল, চলো একটা ডিল করি। সে বলল, এই ব্রেসলেটটা আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু তারপর তোমাকে আমাকে শহরের মাইন্স পর্যন্ত নিয়ে যেতে হবে। এর বদলে তুমি আমার গাড়ি নিয়ে নিতে পারো, যত ইচ্ছা পুরো রাত ঘুরে বেরিও। এই কথা শোনার পর জ্যাসন রাজি হয়ে গেল এবং কিছুক্ষণ পর তারা বিলির বাড়িতে পৌঁছালো। বিলি তার কম্পিউটার দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ব্রেসলেটটা রিপ্রোগ্রাম করে দিল। এখন জ্যাসন মুক্ত ছিল, তাই সে তার প্রতিশ্রুতি পূরণ করতে বিলিকে মাইন্সে নিয়ে গেল। মাইন্সের ভিতরে বিলি জ্যাসনের কাছে একটু সাহায্য চাইল, কিন্তু জ্যাসন বলল, দেখো ভাই, আমি আমার কাজ করে দিয়েছি, এখন আমি তোমার গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি। কিন্তু গাড়ির দিকে যেতে যেতে তার বিলির জন্য খারাপ লাগতে শুরু করলো। সে ফিরে গেল আর ভাবলো ভাইকে একটু সাহায্য করে দিই। ঠিক তখনই সে দেখল কিম্বারলি পাহাড়ের পাশে একটি নদীতে ঝাঁপ দিয়েছে। যখন অনেকক্ষণ পর্যন্ত সে পানির বাইরে এলো না, তখন জেসনের মনে হলো হয়তো সে ডুবে গেছে। সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর কিম্বারলি নিজেই পানি থেকে বের হয়ে এলো এবং তাকে দেখে বেশ অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? ওদিকে খনির ভেতরে বিলি একটি ছোট এক্সপ্লোসিভ বসিয়ে দিয়েছিল। সে বিস্ফোরণ ঘটাতেই খনির দেয়ালগুলো দ্রুত ভেঙে পড়তে শুরু করলো। শব্দ শুনে জ্যাসন এবং কিম্বারলি সেই দিকে দৌড়ে গেল এবং বিলিকে দেখল সে কোনোভাবে বেঁচে গিয়েছে। কিছুক্ষণ পর ট্রিনি এবং জ্যাক, যারা পাশ দিয়ে যাচ্ছিল, দেখতে এলো যে এই শব্দটা আসলে কি ছিল। সবাই মিলে একটি বড় পাথরের কাছে গেল, যার মধ্যে 5টি কয়েন্স লাগানো ছিল। জ্যাক বিলির কাছ থেকে হাতুড়ি নিয়ে সেই কয়েন্স বের করে নিল। প্রতিটি কয়েন থেকে আলাদা আলাদা রঙের আলো বের হচ্ছিল। ঠিক তখনই তারা হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শুনতে পেল। তখন জ্যাসন সবাইকে গাড়িতে উঠে পালাতে বলল। বিলিলি খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। মাঠের দিকে যাওয়ার সময় তারা একটি ট্রেন দেখতে পেল। জ্যাসন বলল, যদি আমরা সময় মতো ট্রেনের লাইন পার হয়ে যেতে পারি তাহলে পুলিশ থেকে বাঁচতে পারবো। কিন্তু তাদের গাড়ি ততটা দ্রুত ছিল না এবং ট্রেন এসে সরাসরি ধাক্কা মেরে দিল। ঠিক সেই সময় সমুদ্রে কিছু জেলে মাছ ধরছিল। তাদের জালে কিছু অদ্ভুত জিনিস আটকে গেল। যখন তারা জালটি উপরে টেনে তুলল তখন একটি মানুষের মতো শরীর পাওয়া গেল, যা অনেক বছর ধরে মৃত মনে হচ্ছিল। নাবিকরা বুঝতে পারছিল না যে এটা আসলে কি, তবুও তারা সেই দেহটি পুলিশকে দেওয়ার জন্য রেখে দিল। পরের দিন যখন তারা শহরের পোর্টে পৌঁছালো এবং দেহটি পরীক্ষা করতে গেল, তখন জানা গেল যে সেই শরীরটি তো জীবিত ছিল। সেটি বহু বছরের পুরনো সেই ভিলেন রিটাই ছিল এবং সে পুরো ক্রুকে মেরে ফেলেছে। এইদিকে জেসন, বিলি এবং কিম্বারলি সবাই নিজেদের ঘরে জেগে উঠল। তারা বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত তারা সেই ট্রেন অ্যাক্সিডেন্ট ঠেকাবে তাদের কোনো আঘাতও লাগেনি এবং তাদের কাছে সেই বিশেষ ধরনের কয়েন্সগুলো এখনো ছিল। অর্থাৎ এটা মোটেও কোনো স্বপ্ন ছিল না।
যখন বিলি স্কুলে গেল তখন সেখানে কোল্ট আবার তাকে বিরক্ত করতে এলো। সে বিলির হাত মুচড়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাতটা একটুও নাড়াতে পারল না। তারপর সে নিজের মাথা দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু উল্টো সে নিজেই অজ্ঞান হয়ে গেল। এসব ঘটনার পর বিলি স্কুলে একটু জনপ্রিয় হয়ে গেল, কিন্তু কিম্বারলি এবং জেসন তাকে আলাদা করে ডেকে কথা বলল। তিনজনই নিজেদের রেড, ব্লু এবং পিঙ্ক কয়েন্স দেখালো, আর জেসন বলল যে এই কয়েন্সের ভেতরে জাদুকরী শক্তি আছে। সত্যটা জানার জন্য তিনজন আবার সেই খনির কাছে গেল, যেখানে তাদের সাথে জ্যাক এবং ট্রিনি দেখা হলো। তাদের কাছে ব্ল্যাক এবং ইয়েলো কয়েন্স ছিল, আর তাদের দুজনের কাছেও সুপার পাওয়ার্স চলে এসেছিল। নিজেদের নতুন শক্তি দেখাতে গিয়ে তারা খুব সহজেই পাহাড়ে উঠে যেতে পারছিল। বাকি তিনজনও একই কাজ করলো, এবং যখন তারা চূড়ায় পৌঁছালো তখন জ্যাক একটি পরীক্ষা করলো এবং এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফ দিয়ে গেল। এবার মাঝখানে একটি গভীর খাদ ছিল। জ্যাককে এভাবে করতে দেখে জেসন, কিম্বারলি এবং ট্রিনিও একই কাজ করলো, কিন্তু যখন বিলির পালা এলো তখন তার লাফটা একটু মিস হয়ে গেল এবং সে পাহাড়ের কিনারায় গিয়ে ঝুলে পড়ল। সবাই খুব চিন্তায় পড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর তারা বিলির আওয়াজ শুনতে পেল। সে বলল, লাফ দাও, এই জায়গাটা নিরাপদ। যখন সবাই লাফ দিল তখন তারা গুহার ভেতরে একটি নদীতে পড়ে গেল। সেখানে বিলির সবচেয়ে গভীর অংশে একটি পথ দেখতে পেল। সেই পথ পার হয়ে পাঁচজন গুহার অন্য অংশে পৌঁছে যায়। সেখানে তারা একটি স্পেসশিপ দেখতে পায়, যেটা কিনা হাজার হাজার বছর ধরে লুকিয়েছিল। জাহাজটির কাঠামো পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু জ্যাসন দেখল যে তার কয়েন এই জাহাজের কাছে আসতেই জ্বলতে শুরু করেছে। যখন সে সেই কয়েনটাকে জাহাজের কাছে নিয়ে গেল, আর তখন একটি গেট খুলে গেল। পাঁচজনই সিদ্ধান্ত নিল যে ভেতরে কি আছে সেটা দেখে আসবে। কিন্তু হঠাৎ করে ট্রিনিকে একটি রোবটিক হাত ধরে ফেলল। জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু একটি ছোট অ্যান্ড্রয়েড তাকে খুব সহজেই হারিয়ে দিল। তারপর সে নিজের নাম আলফা 5 বলে পরিচয় দিল। 5টি কয়েন আবার একসাথে দেখে সে খুব খুশি হয়ে গেল এবং বলতে লাগলো যে আমরা তো অনেক দিন ধরে নতুন ওয়ারিয়ার্সদের অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদের 5জন নায়ক বুঝতে পারছিল না যে আসলে কি চলছে। তখন সেই রোবট তাদের সামনে থাকা একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে বলল, কারণ তাদের সব প্রশ্নের উত্তর সে একা দিতে পারবে না। সবাই তার কথা মেনে প্ল্যাটফর্মে উঠে দাঁড়ালো। তারা উপরে উঠতেই শিপ চালু হয়ে গেল, আর তাদের সামনে একটি প্যানেল খুলে গেল। সেখানে মানুষের মতো একটি মুখ দেখা যাচ্ছিল। আলফা 5 সবাইকে তাদের নেতা জর্ডন সম্পর্কে জানালো। সে বলল, লক্ষ লক্ষ বছর আগে জর্ডন ছিল পৃথিবীর রক্ষকদের একজন। আলফা 5-এর সাহায্যে জর্ডনের শক্তির একটি অংশ আজ পর্যন্ত সংরক্ষিত ছিল, এবং এখন সেটিই এই স্পেসশিপের মস্তিষ্ক হয়ে আছে। জর্ডন এটা দেখে অবাক হয়ে গেল যে সেই কয়েন্স 5জন একেবারে তরুণ ছেলে মেয়েকে বেছে নিয়েছে, কিন্তু সময় নষ্ট করার সুযোগ ছিল না। সে তাদের কাছে সাহায্য চাইল, কারণ পৃথিবী এখন বিপদের মধ্যে আছে। জর্ডন তাদের জিও ক্রিস্টাল সম্পর্কে জানালো। এটি এমন একটি শক্তির উৎস যা জীবন দেয়, আর সম্ভবত এই শহরের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। পাওয়ার রেঞ্জার্সদের কাজ হলো যে কোনো পরিস্থিতিতে সেই ক্রিস্টালকে শত্রুর হাতে পড়তে না দেওয়া, কারণ যদি এটি ভুল মানুষের হাতে পড়ে তাহলে তার কাছে পুরো পৃথিবী ধ্বংস করার শক্তি চলে যেতে পারে। নিজের কথার প্রমাণ দেওয়ার জন্য জর্ডন 5জনকে একটি হিপনোসিস স্টেটে নিয়ে গেল। সেখানে তারা নিজেদের শহরকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে দেখল, আর এইসব কিছু অন্য কেউ নয়, রিটাই করেছিল। ভিশন শেষ হওয়ার পর বলা হয় যে রিটা আবার ফিরে আসবে এবং শুধু রেঞ্জার্সরাই তাকে ক্রিস্টাল নেওয়া থেকে আটকাতে পারবে, কিন্তু তার আগে তাদের নিজেদের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখা দরকার, একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে, যার নাম মরফিং। সবকিছু বোঝার পর ট্রিনি ভাবল যে এগুলো সবই পাগলামি, আর সে সেখান থেকে চলে গেল। জ্যাক, বিলি এবং কিম্বারলিও তার সাথে চলে গেল। জ্যাসনও চলে যেতে যাচ্ছিল, কিন্তু জর্ডন বলল যে পাওয়ার কয়েন তোমাকে কোনো একটা বিশেষ কারণে বেছে নিয়েছে। সে এটাও জানালো যে তোমার আগে আমি রেড রেঞ্জার ছিলাম, কিন্তু এখন তোমাকেই রেঞ্জার্সদের নেতৃত্ব দিয়ে পৃথিবীকে বাঁচাতে হবে। এই কথাগুলো জেসনকে গভীরভাবে ভাবতে বাধ্য করলো। সে বাইরে গিয়ে বাকিদের সঙ্গে দেখা করলো, যারা তার জন্য অপেক্ষা করছিল। কিম্বারলি জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই এই গল্পে বিশ্বাস করতে পারো? বিশ্বাস না হওয়া সত্ত্বেও জেসন সিদ্ধান্ত নিল যে সে পরের দিন আবার ফিরে আসবে এবং বলল যে সে পাহাড়ের চূড়ায় সবার জন্য অপেক্ষা করবে। প্রতিশ্রুতি অনুযায়ী জেসন সেই জায়গায় গেল এবং দেখে খুশি হলো যে বাকিরা আগেই সেখানে পৌঁছে গেছে। এরপর তারা আবার সেই শিপের দিকে গেল। জর্ডন জানাল যে পাওয়ার রেঞ্জার্সে রূপান্তরিত হতে হলে তাদের মর্ফ করা শিখতে হবে। তোমাদের কয়েন্সের ভেতরে একটি আর্মার আছে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, কিন্তু রেঞ্জার্স তখনই ট্রান্সফর্ম করতে পারবে যখন তারা পুরোপুরি তাদের শক্তি নিজের করে নেবে। সবকিছু বোঝানোর পর জর্ডন 5জনকে একটি গোলাকার প্ল্যাটফর্মে ওঠার জন্য বলল, যার নাম মরফিং গ্রিড, যাতে তাদের শরীর এবং মস্তিষ্ক কানেক্ট করতে পারে। তা কথা মেনে সবাই প্ল্যাটফর্মে উঠে তাদের শক্তি অ্যাক্টিভেট করতে গেল, কিন্তু তারা একে অপরের সাথে সংযুক্ত হতে পারল না এবং সিস্টেম বন্ধ হয়ে গেল। এর ফলে বোঝা গেল যে তারা এখনো একটি টিম হিসেবে কাজ করার জন্য প্রস্তুত নয়।
জর্ডন আলফা 5কে আদেশ দিল তাদের অ্যারিনাতে নিয়ে যেতে, যেখানে তাদের কঠোর ট্রেনিং করতে হবে, তবে তাদের আর্মার ছাড়া। সেখানে পৌঁছিয়ে একটি ছোট অ্যান্ড্রয়েড ট্রেনিং সিমুলেটর চালু করলো এবং কিছু হাইটেক হলোগ্রাম তৈরি করলো, যা একদম রিটার সৈন্যদের মতো দেখাচ্ছিল, যাদের স্টোন মেন বলা হয়। জ্যাক ভাবলো, এটি তো শুধু একটি হলোগ্রাম, এটি আমাকে তো মারতে পারবে না। তাই সে প্রথম অ্যারিনাতে ঢুকে, কিন্তু খুব শীঘ্রই সে বুঝলো যে এই হলোগ্রামসেরও একটি ফিজিক্যাল বডি আছে। একটাই আঘাতে সে পড়ে গেল। আলফা 5 সবাইকে বোঝালো যে আগামী দিনগুলোতে কঠোর ট্রেনিং করতে হবে, তখনই মাত্র 80% চান্স তৈরি হবে যে তারা রিরিতার মুখোমুখি হতে পারবে। এরপর ট্রেনিং শুরু হলো এবং তাদের শক্তি থাকা সত্ত্বেও হ্যালোগ্রামসের সঙ্গে লড়াই করতে তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তখন আলফা 5 তাদের একটি বিশেষ কৌশল শেখালো, যেখানে তাদের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে হবে এবং তারপর শত্রুকে পেছন থেকে ধরে মাটিতে ফেলে দিতে হবে। জ্যাসন এবং বাকিরা এটি শিখে গেল এবং লড়াইয়ের ভালো প্র্যাকটিস করলো, কিন্তু এখনও কেউ মর্ফ করতে পারল না। তাদের কিছুটা প্রেরণা দেওয়ার জন্য আলফা 5 তাদের গুহার অন্য অংশে নিয়ে গেল, যেখানে সে তাদের প্রধান জর্ডস দেখালো। এই মেশিনগুলো প্রাচীন ডাইনোসরসের মতো প্রাণীর আকারে তৈরি, কিন্তু এগুলোকে কেবল তখনই কন্ট্রোল করা যাবে যখন তারা মর্ফ করতে শিখবে, কারণ শুধুমাত্র আর্মার পরে জর্ডসকে ডাকা যায়। সব দেখানোর পর আলফা 5 বলল, তোমরা তোমার ট্রেনিং চালিয়ে যাও। কিন্তু জ্যাক চুপচাপ তার জর্ড পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই হলো। সে মেশিনটি কন্ট্রোল করতে পারল না এবং জর্ড পাহাড়ের নিচের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। অনেক কষ্টের পরে জ্যাক কৌশলে জর্ডটিকে আবার শিপ পর্যন্ত নিয়ে এলো, কিন্তু পাহাড়ের দেয়াল পার করার সময় সে প্রায় তার বন্ধুদেরকে এই মেশিন দিয়ে চাপা দিয়ে দিত। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি, কিন্তু জ্যাসন জ্যাকের আচরণের ওপর খুব রেগে গেল এবং তাকে কথা বলার জন্য এগিয়ে গেল। জ্যাক তার কথা শুনছিল না, কিন্তু জ্যাসন তাকে ধরে নিল এবং তারপর দুজনই সকলের সামনে লড়তে শুরু করলো। বিলি তাদের দুজনের মাঝে দাঁড়িয়ে তাদের থামাতে বলল, কিন্তু ঠিক তখনই হঠাৎ বিলির আর্মার চালু হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি এটা কিভাবে করেছো? কিন্তু বিলি নিজেও বুঝতে পারছিল না এটি কিভাবে ঘটল। কিছুক্ষণ পর আর্মর আবার অদৃশ্য হয়ে গেল। তারপর জর্ডনের কণ্ঠ শোনা গেল এবং সে বিলিকে আবার মর্ফ করার নির্দেশ দিল, কিন্তু বিলি যত চেষ্টা করলো ততই পারল না। ফলে জর্ডন হতাশ হয়ে গেল এবং আজকের ট্রেনিং বাতিল করে দিল। সে বলল, এখন চলে যাও, মাথা খারাপ হয়ে গেছে, তোমরা এখনো পাওয়ার রেঞ্জার্স হওয়ার জন্য প্রস্তুত নও। এটা শুনে সবাই অবাক হয়ে চলে গেল, কিন্তু জেসন শিপে জর্ডনের সঙ্গে কথা বলার জন্য গেল। সেখানে সে জর্ডনকে আলফা 5-এর সঙ্গে কথা বলতে শুনল যে শিশুদের মর্ফিং গ্রিড চালু করা খুবই জরুরি, না হলে তারা আর জীবিত থাকতে পারবে না। এটি শুনে জেসন জর্ডনকে অভিযোগ করল যে সে শুধু নিজের শরীর ফিরে পাওয়ার জন্য তাদের ব্যবহার করছে। জর্ডন বোঝানোর চেষ্টা করল, কিন্তু জেসন বলল, আমার টিমের ওপর বিশ্বাস আছে, আমরা তোমার সাহায্য ছাড়াই লড়তে পারবো। বাইরে বের হয়ে জেসন বাকিদের সঙ্গে দেখা করল আর জ্যাক বলল, চলো পাহাড়ে ক্যাম্পিং করতে যাই। অন্যদিকে রিটা শিপইয়ার্ডে মানুষের এনার্জি নিজের দিকে টেনে নিচ্ছিল। কিছু শক্তি ফিরে পাওয়ার পর সে একটি জুয়েলারি শপে গেল আর সব সোনা চুরি করে নিল। সেই সোনার সাহায্যে সে তার স্টাফ ঠিক করলো। একজন পুলিশ অফিসার বন্দুক নিয়ে এলো এবং তাকে সারেন্ডার করতে বলল, কিন্তু রিটা সরাসরি অস্বীকার করলো। অফিসার গুলি চালালো, কিন্তু রিটা কয়েক সেকেন্ডের মধ্যেই সুস্থ হয়ে গেল। সে তার শক্তি ব্যবহার করে চারপাশে ধ্বংসযজ্ঞ চালালো আর বাকি সোনা নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে আমাদের 5 জন নায়ক পাহাড়ে ক্যাম্প ফায়ারের কাছে বসেছিল। জ্যাক বলল, সম্ভবত আমরা মর্ফ করতে পারছি না, কারণ আমাদের মধ্যে কানেকশন ঠিক মতো নেই। কিছুদিন আগ পর্যন্ত আমরা তো বন্ধুও ছিলাম না, তাই চলো আজ রাতে আমরা একে অপরকে ভালোভাবে চিনে নেই। জ্যাক বলতে শুরু করলো, আমি আমার মায়ের সঙ্গে থাকি এবং মা খুব অসুস্থ। আমি ভয় পাই যে খুব শীঘ্রই আমি তাকে হারাতে পারি। তারপর বিলি বলল, আমি সেই দিন পাহাড়ে এসেছিলাম কারণ এটি আমার বাবার প্রিয় জায়গা ছিল। তিনি অনেক বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ঠিক একইভাবে বাকিরাও তাদের মন খুলে কথা বলল এবং তারা বুঝতে পারল যে তারা অনেকটাই এক ধরনের মানুষ। পরে ট্রিনি তার বাড়িতে ছিল, তখন রিটা তার রুমে এসে আক্রমণ করল। বন্দুক না থাকার কারণে ট্রিনি বেশি শক্তিশালী ছিল না। রিটা তাকে মারার বদলে একটি প্রস্তাব দিল, যদি তুমি তোমার টিমকে বিশ্বাসঘাতকতা করে জিও ক্রিস্টাল আমাকে দাও, আমি তোমার জীবন বাঁচিয়ে দেব। অন্যদিকে দূরে কোথাও জ্যাসন বিশ্রামে ছিল। তখন কিম্বারলি তার কাছে এলো। সে বলল যে বাকিরা মর্ফ করতে পারছে না, সম্ভবত তার কারণে। সে একবার হিংসার প্ররোচনায় স্কুলে একটি মেয়ের ব্যক্তিগত ছবি শেয়ার করেছিল।
সেই থেকে তার ভিতরে একটি গিল্ট রয়েছে। সে নিজেকে এই স্বভাবের যোগ্য মনে করে না। এটার পর জ্যাসন বোঝালো, একটি ভুলের বোঝা আমরা সবসময় বহন করতে পারি না। তুমি তোমার বন্ধুদের সঙ্গে মিলেমিশে তোমার ভুল ঠিক করতে পারো এবং এখন তোমার শক্তি দিয়ে এই শহরের জন্য কিছু ভালো করতে পারো। এরপর ট্রিনির একটি মেসেজ এলো এবং সবাই স্কুল কোর্টে আসলো। সেখানে ট্রিনি সবাইকে বলল যে রিটা তার উপর আক্রমণ করেছে এবং তাকে নিজের দিকে আসার জন্য বলেছে। জেসন সবাইকে বলল, আমি রিটার মুখোমুখি হব, বন্দুক থাকুক বা না থাকুক। বাকিরাও হ্যাঁ বলল এবং ট্রিনি জানালো যে রিটা পুরনো শিপইয়ার্ডে লুকিয়ে আছে। সকলেই লোহার রডস এবং চেইন নিয়ে সেখানে গেল। সেখানে একটি ছেলে চেয়ারে বসেছিল, কিন্তু সে কেবল একজন সাধারণ সেলার যাকে রিতা বেঁধে রেখেছিল। হঠাৎ করে রিতা সামনে এসে স্টাফ হাতে আক্রমণ করল। সবাই মিলে লড়ার চেষ্টা করল, কিন্তু রিটা তাদের সবাইকে হারিয়ে ফেলল এবং তারপর একটি শিপের ভিতরে আটকে দিল। রিটা জিজ্ঞেস করল, জিও ক্রিস্টাল কোথায়? কিন্তু জেসন বলল, আমরা তো জানি না। এই কথা শুনে রিটা রেগে গেল এবং তার শক্তি ব্যবহার করে জ্যাককে আঘাত করতে লাগলো। বিলি বলল, জ্যাককে ছেড়ে দাও। তারপর বিলি এমন একটি মিথ্যা বলল যে শিপের ভিতরে আমি একটি ম্যাপ পেয়েছিলাম, সেটি দেখে আমি হিসাব করেছি যে ক্রিস্টাল শহরের একটি ডোনাট শপের নিচে পুঁতে রাখা আছে। যেভাবেই হোক রিটা স্থানটা জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে চলে গেল। যাওয়ার সময় সে জাদু ব্যবহার করে বিলিকে আঘাত করল এবং বিলি সঙ্গে সঙ্গে সমুদ্রে পড়ে গেল। যখন সবাই নিজেদের মুক্ত করল, জেসন এবং বাকিরা বিলিকে বাইরে টানতে শুরু করলো। কিম্বারলি যখন তার শ্বাস এবং হৃদস্পন্দন পরীক্ষা করল, তখন বোঝা গেল যে বিলি মৃত। জেসন খুব কষ্ট পেল এবং নিজেকে দোষারোপ করল। সে তার বন্ধুদের বলল, বিলিকে স্পেসশিপে নিয়ে যাও, হয়তো জর্ডন তাকে বাঁচাতে পারবে। শিপে পৌঁছে তারা জর্ডনকে সব ঘটনা জানালো, কিন্তু জর্ডন বলল, এখন আর কিছু করা যাবে না। এটি শুনে জেসন ভেঙে পড়ল। সে বলল, সবই আমার ভুল। আমি সবাইকে রিটার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করেছিলাম, যদিও তারা এখনো প্রস্তুত ছিল না। কিম্বারলি বলল, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল, এটা তোমার ভুল নয়। যদি সম্ভব হতো সে তার আত্মত্যাগ করত বিলিকে ফেরত আনার জন্য। বাকিরাও একই কথা বলল। ঠিক তখনই মরফার নেটওয়ার্কে কিছু প্রতিক্রিয়া হলো এবং একটি পোর্টাল খুলল। এখন জর্ডনের শরীর ফিরে আসতে পারত, কিন্তু জর্ডন শিপের সিস্টেম রিভার্স করে দিল যাতে বিলি জীবিত হয়ে ফিরে আসে। বিলি চোখ খুলল এবং সবাই খুব খুশি হলো। জেসন জর্ডনকে ধন্যবাদ জানালো। এবার তারা সবাই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। তাই জেসন বলল, এখন মর্ফ করার সময় এসেছে। সবাই তাদের মন এবং শরীর একত্রিত করল এবং অবশেষে তারা পাওয়ার রেঞ্জার্সে রূপান্তরিত হলো। তাদের দ্রুত করতে হবে, কারণ রিটা সমস্ত চুরি করা সোনা একত্রিত করেছে এবং তার সাহায্যে গোল্ডার নামে একটি বিশাল মনস্টার ডাকল। সে তার স্টোন মেনদেরও পাঠিয়েছে জর্ডনের শিপ ভাঙতে। জেসন এবং তার টিম পোর্টাল দিয়ে পাহাড়ে পৌঁছালো। সেখানে রিটার আর্মি তাদের অপেক্ষা করছিল। জেসন তার আর্মর থেকে তলোয়ার বের করলো এবং শত্রুদের আক্রমণ করতে শুরু করলো, কিন্তু শত্রু খুব বেশি ছিল। তাই জ্যাক গুহার ভিতরে গেল এবং তার জর্ড নিয়ে ফিরে এলো। ব্ল্যাক রেঞ্জারের জর্ড তার শক্তি দেখিয়ে সমস্ত শত্রুকে ধ্বংস করে দিল, কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। গোল্ডার এবং রিটা শহরের দিকে এগিয়ে আসছিল। জেসন সবাইকে বলল, তোমরা তোমাদের জর্ডকে ডাকো। আর্মারের সংযোগের কারণে সবাই প্রস্তুত হয়ে গেল। শহরে রেঞ্জার্স আলাদা হয়ে মানুষদের নিরাপদ জায়গায় পাঠানো শুরু করলো। লড়াইয়ের মাঝে জেসন দেখল তার বাবা রোডে তাকে খুঁজছে। তখনই গোল্ডার আক্রমণ করলো এবং গাড়িটি উল্টে গেল। জেসন তার জট থেকে বেরিয়ে লড়াই করে গাড়ির কাছে পৌঁছলো। সে তার বাবা স্যামকে বাইরে বের করলো এবং একটি নিরাপদ জায়গায় নিয়ে গেল। স্যাম ভাবল, ওই যোদ্ধা যেন পরিচিত লাগে, কিন্তু জেসন দ্রুত আবার তার জর্ডে ফিরে গেল। রেঞ্জার্স গোল্ডারের উপর আক্রমণ করল, কিন্তু সে অনেক শক্তিশালী ছিল। পিঙ্ক রেঞ্জার ঝুঁকি নিয়ে তার জর্ড থেকে বিলিকে রিটার দিকে ছুড়ে দিল। পড়ার সময় ব্লু রেঞ্জার তার জর্ডের সিস্টেম চালু করল এবং একটি এনার্জি ওয়েভ ছুড়ে দিল। এর ফলে গোল্ডার এবং রিটা মাটিতে পড়ে গেল। রিটা অচেতন হলে তার শক্তি দ্বারা চলা সমস্ত স্টোন মেন ভেঙে স্টল নেয়ার আগে ছিল। তখনই হঠাৎ একটি বিশাল মেশিন সামনে এলো। রেঞ্জার্সের জর্ডস একত্রিত হয়ে একটি অতি শক্তিশালী ওয়ারিয়ার তৈরি করলো। ব্লু রেঞ্জার তাকে নাম দিল মেগাজর্ড, কিন্তু রিটা ভয় পেল না। সে তার শরীর গোল্ডারের সঙ্গে যুক্ত করলো এবং আরও শক্তিশালী হয়ে উঠল। মেগাজর্ড অনেক ঘুষি এবং লাথি মারল। গোল্ডার এখনও থামল না, কিন্তু তখন রেড রেঞ্জার সবাইকে আলফা 5-এর শেখানো কৌশল মনে করালো। সবাই শত্রুর আক্রমণ থেকে বাঁচল। তারপর পেছন থেকে ধরে গোল্ডারকে শক্তভাবে মাটিতে ফেলে দিল। মেগাজর্ড তার 2টি তলোয়ার বের করল এবং গোল্ডারকে আক্রমণ করল। অবশেষে গোল্ডার ভেঙে পড়ল। এবার রিটা দুর্বল হয়ে পড়ল এবং ক্ষমা চাইতে শুরু করল। রেড রেঞ্জার বলল, গ্রিন কয়েন আমাদের দাও এবং সারেন্ডার কর, আমরা তোমার জীবন বাঁচাবো। কিন্তু রিটা তা করতে অস্বীকার করল।
তখন জেসন মেগাজর্ডের মাধ্যমে তাকে একটি জোরে থাপ্পড় দিল, ঠিক সেইভাবে যেমন সে স্কুলের ছেলেটিকে দিয়েছিল। এই আঘাতের ফলে রিটা একটি রকেটের মতো স্পেসে উড়ে গেল, তার শরীর জমে গেল এবং সে এভাবেই স্পেসে ভেসে থাকতে থাকবে। অবশেষে লড়াই শেষ হলো। পাওয়ার রেঞ্জার্স তাদের শহর এবং পৃথিবীকে বাঁচালো। মানুষজন তাদের ধন্যবাদ জানাতে শুরু করলো, তবে তাদের আসল পরিচয় কেউ জানল না। কিছুদিন পর সবাই তাদের সাধারণ জীবনযাপন শুরু করলো। তাদের পৃথিবী এখন একদম নিরাপদ ছিল। জ্যাসন আবার শিপে ফিরে গেল এবং তার তলোয়ার সেখানে রেখে গেল। সে প্রতিশ্রুতি দিল যে যদি পৃথিবীর ওপর কোনো বিপদ আসে সে আবার ফিরে আসবে। এরপর সে আবার ডিটেনশনের জন্য স্কুলে গেল, তবে এবার তার বন্ধুরা তার সঙ্গে ছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।